ওকে, তাহলে আমরা আমরা হচ্ছে পড়তেছিলাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, তাই না? বস্তুর উপর তাপের প্রভাব। ওকে, আচ্ছা, লাস্ট দিনে আমি মনে হয় ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়েছিলাম, ওখানে একটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করছিলাম, তাই না? জি শোন, স্যার। আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে গ্যাসের প্রসারণের কথা বলতেছিলাম মোস্ট প্রবাবলি তার আগের ক্লাসে, তাই না? যে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে তোমার চাপের একটা ব্যাপার থাকে, শুধু তাপমাত্রা না, চাপও এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, তারপরে আমরা একটা হচ্ছে কনক্লুশন দিয়েছিলাম, যে আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে গ্যাসের চাপ, তাপ এবং আয়তন মানে হচ্ছে তুমি একটা পাত্রের মধ্যে গ্যাস নিলা, হ্যাঁ, এই পাত্রের আয়তন ভি, পি চাপে তোমার গ্যাসগুলো এখানে আছে, আর টেম্পারেচার টি। তো এই তিনটা রাশির মধ্যে সম্পর্ক দিয়ে একটা ফর্মুলা ছিল, লাস্ট দিন আমি এটা দেখাইছিলাম, সেটা হচ্ছে তোমার ছিল পিভি ইকুয়াল এন আর টি, এবং আর এর, ওয়ালাইকুম আসসালাম, আর এর মান ছিল হচ্ছে ধ্রুবক, সেটা ছিল 8.31, তাই না? আর এনটা ছিল মোল সংখ্যা। আমি মোল সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে তোমাদের কথা বলছিলাম আর কি। হ্যাঁ, মোল সংখ্যা, রাইট? লাস্ট এই পর্যন্ত হচ্ছে ছিল, রাইট? তাই না? লাস্ট ক্লাসে আমি মোল সংখ্যা কি এটা হচ্ছে তোমাদের বুঝাইছিলাম, যে মোল সংখ্যা তুমি কিভাবে বের করবা, তাই না? মনে আছে? তাহলে গ্যাসের ক্ষেত্রে আমার পিভি সমান এন আর টি, এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আমার হচ্ছে ডোমিনেন্ট ফর্মুলা, মানে এই ফর্মুলা হচ্ছে গ্যাস মেনে চলবে, আদর্শ গ্যাসটা মেনে চলবে। ওকে, তো এখন আমার টার্গেট হচ্ছে যে গ্যাসের একটা আয়তন প্রসারণ সহগ আমরা বের করব। আমরা যেমন কঠিনের আমরা বের করছিলাম আলফা, বিটা এবং গামা, তাই না? এটা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, এটা ছিল হচ্ছে আয়তন প্রসারণ সহগ, তাই না? এটা ছিল না? সিমিলারলি আমরা হচ্ছে গ্যাসের জন্য একটা আয়তন প্রসারণ সহগ বের করব, তার নাম হচ্ছে বিটা। এখানে শুধু একটা পি দিব, এটাকে এটা দ্বারা বোঝাই হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। ওকে, এখন এটা বের করার ফর্মুলা হচ্ছে যে, দেখো আমি বলি যে প্রথমে একটা পাত্রে গ্যাস নিলা, তার আয়তন ছিল তোমার হচ্ছে ভি1, হ্যাঁ, তার টেম্পারেচার ছিল হচ্ছে টি1, ওকে, এবং একটা সার্টেন টাইম পরে তাকে তুমি হচ্ছে তার আয়তন তুমি করে দিলা ভি2, কম বা বেশি সেটা পরের ব্যাপার, এবং টেম্পারেচার হলো টি2, এবং আমি প্রেশারকে এখানে স্থির রাখছি। কাকে স্থির রাখছি? পি তোমার স্থির। ওকে, যদি আমরা এটা রাখি তাহলে আমাদের হচ্ছে যে আয়তন প্রসারণ সহগ এই বিটা পি এর মানটা পাবো হচ্ছে ভি2 মাইনাস ভি1, আগের মতনই সিমিলার, এখানে ভি1, এখানে টি2 মাইনাস টি1। এইটা ক্লিয়ার? ক্লিয়ার কি না? কথা বলো, না হলে আবার বুঝাবো। আর আরেকবার বুঝান। কোন জায়গায় কোন লাইনে? স্যার স্টার্টিং থেকেই বোঝানো, যে গ্যাসের আয়তন প্রসারণের সহগ ওইখান থেকেই বোঝানো। আচ্ছা, এটা বিটা পি থেকে? জি স্যার। আচ্ছা, মানে মনে করো হচ্ছে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে গ্যাস নিলাম, হ্যাঁ, তার আয়তন ছিল ভি1, সেটা হইতে পারে 1 বা 2, 3, যেটাই হইতে পারে, টেম্পারেচার টি1 যে কোনো মান হইতে পারে, হ্যাঁ। তারপর তুমি তাকে হচ্ছে আয়তনটা আইদার তোমার বেশি হয়ে গেল বা কম হয়ে গেল, মানে আয়তনটা পরিবর্তন হলো অ্যাকচুয়ালি, হ্যাঁ, এবং টেম্পারেচারও পরিবর্তন হয়ে আমি পাইলাম আয়তন পাইলাম ভি2 আর টেম্পারেচার পাইলাম টি2। সেই ক্ষেত্রে আমি এটা বের করতে পারি যে গ্যাসের যে আয়তন প্রসারণ সহগ, তার ফর্মুলা হচ্ছে ভি2 মাইনাস ভি1 ডিভাইডেড বাই ভি1, মানে আদি আয়তন, ইন্টু হচ্ছে এই তাপমাত্রার যে পার্থক্য টি2 মাইনাস টি1।
ক্লিয়ার? তোমাকে একটা ফর্মুলা বলছি আমি, হ্যাঁ। ওয়ারিশা বুঝছো? জি স্যার বুঝেছি। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমরা যে এই যে ফর্মুলা আছে পিভি সমান এন আর টি, এখন যে টপিকটা পড়াবো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলি, যে তোমাদের কাছে কি মনে হয়, নর্মাল সেন্সে বলি, তোমাদের কাছে মনে হয় টেম্পারেচার মনে করো বেশি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে হচ্ছে মনে করো একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, তার টেম্পারেচার হচ্ছে তোমার ধরলাম 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আরেকটা পাত্র আছে, সেখানেও গ্যাস আছে, তার তার টেম্পারেচার ধরলাম আমি হচ্ছে মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ক্লিয়ার? এখন এই পাত্রের আমি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াইলাম, নতুন টেম্পারেচার আমার কত 21 ডিগ্রি সেলসিয়াস হইল। এখন আমরা কি জানি, টেম্পারেচার বাড়াইলে কি হবে, এই গ্যাসটা প্রসারিত হবে না, একটু বেশি প্রসারিত হয়ে যাবে না আগের চেয়ে। আবার এটার টেম্পারেচার বাড়াইলাম হচ্ছে, এটাও 1 ডিগ্রি বাড়াইলাম, বাড়াই 51 ডিগ্রি করলাম, হ্যাঁ। এটাও তো তোমার প্রসারিত হবে, হবে কি হবে না বলো? এই বুঝতেছে সবাই যে টেম্পারেচার বাড়াইলে যে প্রসারিত হবে, এটা তো আমি আগেও বলছি। হ্যালো, তোমরা কি আছো সবাই? এখন আমাকে বলো, হ্যাঁ, এখন আমাকে বলো যে মানে কোন ক্ষেত্রে তোমার হচ্ছে প্রসারণটা বেশি হবে, এই যে 20 থেকে 21 করার সময় না 50 থেকে 51 করার সময়, এটা হচ্ছে বলো না। স্যার 50 থেকে 51 করার সময়। 50 থেকে 51 করার সময়, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের হচ্ছে কমন একটা কনসেপ্ট, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম না। এই জন্যে হচ্ছে এই জিনিসটা আমাকে দেখতে হবে যে কখন কোন ক্ষেত্রে আমাকে টেম্পারেচার যখন 1 ডিগ্রি বাড়াবো তখন আমার হচ্ছে প্রসারণটা বেশি হবে, সেটাই আমি এখন দেখাবো। দেখো, এটা হচ্ছে ইন্টারেস্টিং। যেমন আমরা যদি হচ্ছে এই ফর্মুলা ইউজ করি, পিভি সমান এন আর টি, দেখো এটা ইউজ করব আগে দুইটা পাত্রের ক্ষেত্রে, এখানে ইউজ করবো, এখানে ইউজ করবো, হ্যাঁ। দেখো এখানে তাহলে কত হবে, আমি তো বলে দিচ্ছি পি হচ্ছে স্থির, তাহলে এটার জন্য যেটা পি হবে এটার জন্য সেটা পি হবে। তাহলে কত হবে, পি ভি ওয়ান ইকুয়াল এন আর টি ওয়ান, এটা হবে, হবে কি হবে না বলো? কারণ কি, তোমার গ্যাসের তো পরিমাণ তো এখানে সমান না, আর তো তোমার আগে থেকে ধ্রুবক, আর পিটাকে আমি স্থির রাখছি। আর এই পাত্রের জন্য কত হবে, এই পাত্রের জন্য হবে পি ভি টু এন আর টি টু, তাই না? হবে কি হবে না বলো? এই যে এই ফর্মুলা ইউজ করছি, যে পিভি সমান এন আর টি, এ বলো এই পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন দাও, আর এটা 1 নাম্বার ইকুয়েশন দাও। তুমি একটা কাজ করো, 2 নাম্বার ইকুয়েশন ডিভাইডেড বাই 1 নাম্বার ইকুয়েশন করো, তাহলে কত হবে দেখো, এখান থেকে এটা বাদ দিবা, পিভি টু মাইনাস পিভি ওয়ান ইকুয়াল হবে এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান, রাইট? ঠিক আছে কিনা দেখো? এই ঠিক আছে কিনা, এটা পি কমন নিব, পি কমন নিলে কত হবে, ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু হবে এন আর, যদি কমন নাও টি টু মাইনাস টি ওয়ান, রাইট? জি স্যার। ওকে, এখন যেটা কাজটা করব, তুমি হচ্ছে এই যে তোমার হচ্ছে এই রাশিটা দিয়ে পি ভি ওয়ান সমান, আচ্ছা আমি এই পেজে লিখি, তারা পি ভি টু মাইনাস ভি ওয়ান ছিল, পারলাম, তারপর পেলাম হচ্ছে পি ভি টু মাইনাস ভি ওয়ান, তারপর পাইলাম হচ্ছে এন আর টি টু মাইনাস টি ওয়ান, তাই না? এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে পি ভি ওয়ান মানে প্রথম পাত্রের ক্ষেত্রে পি ভি ওয়ান সমান কত ছিল, এন আর টি ওয়ান নাকি, এটা দিয়ে এটাকে ভাগ করব, হ্যাঁ। তাহলে কি লিখব, পি ভি টু মাইনাস ভি ওয়ান, নিচে হবে হচ্ছে পি ভি ওয়ান, আর ওই পার হবে এন আর
T2 মাইনাস T1, নিচে কত হবে NR T1। তাহলে দেখো তো এটা ক্যান্সেল আউট হবে, এটা ক্যান্সেল আউট হবে, আমার কত থাকে V2 মাইনাস V1 বাই V1, এখানে থাকে হচ্ছে T2 মাইনাস T1 বাই T1। এই T2 মাইনাস T1কে আমি নিচে নিয়ে আসবো এখানে, হ্যাঁ। তাহলে আমি কত পাইলাম V2 মাইনাস V1, নিচে V1, T2 মাইনাস T1, এই পাশে থাকবে 1 বাই T1। এখন আমাকে বলো এই যে এই রাশিটা এটা কি ছিল, এটা কি ছিল, বিটা পি ছিল না, বলো তো? জি স্যার। ওকে, তাহলে দেখো বিটা পি টেম্পার 81টা কি ছিল, আদি তাপমাত্রা নাকি? আদি তাপমাত্রা ছিল না? তাহলে এখন দেখো তো কি লেখা যায়, তাহলে বি এই আয়তন প্রসারণ সহগ তোমার আদি তাপমাত্রার ব্যস্তানুপাতিক নাকি? তাহলে তার মানে শুরুতে যার টেম্পারেচার কম থাকবে তার সেই গ্যাসের তুমি যদি হচ্ছে 1 কেলভিন টেম্পারেচার বা 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াও, তখন হচ্ছে তার প্রসারণটা বেশি হবে। এটা প্রমাণ করা যায় যে এইখান থেকে। এখন বুঝছো কি না? তাহলে এখন আমাকে বলো যে যখন আমার 20 ডিগ্রি ছিল, 20 কেলভিনই ধরো, 20 কেলভিন থেকে বাড়াই 21 কেলভিন করলাম, হ্যাঁ। তাহলে আমার একটু গ্যাসটা প্রসারিত হবে আগের চেয়ে। আবার 50 কেলভিন থেকে তোমাকে আমি করলাম হচ্ছে 51 কেলভিন, হ্যাঁ। সেখানেও তাপ আমার প্রসারিতটা হয়েছে, হ্যাঁ। এটা ছিল আদিতে তোমার 50 কেলভিন। এখন কোন ক্ষেত্রে প্রসারণটা বেশি হবে? কোন ক্ষেত্রে প্রসারণটা বেশি হবে বলো? যখন আমার শুরুতে 20 কেলভিন ছিল তখন। কারণ কি, এই যে তোমার এই রাশি থেকে আর কি, এই যে এই ইকুয়েশন থেকে। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে অনেকে এটা ইগনোর করে চলে যায় আর কি, হ্যাঁ। যে এটা ফিজিক্সের একটা বেসিক জিনিস, যে তোমার হচ্ছে শুরুতে টেম্পারেচার যখন কম থাকবে সেই বস্তুর তাপমাত্রা তুমি যখন 1 কেলভিন বাড়াবা তখন তার প্রসারণটা বেশি হবে। ক্লিয়ার কিনা বলো? এই সবাই ক্লিয়ার কিনা? ওকে, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে যে তোমার পদার্থের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে তাপের যে আমার প্রভাবটা, এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ে আসছো, যে ওই যে বরফ থেকে পানিতে হবে, পানি থেকে বরফে হবে, হ্যাঁ। তারপরে বরফ থেকে পানি থেকে বাষ্প হবে, ওকে। এই বিষয়গুলো তোমরা পড়ছো না, ওই যে তোমার হচ্ছে এই ব্যাপারগুলো। তারপর আমি বলি, সেটা হচ্ছে যে দেখো যে প্রথমে আমাকে বলো এই স্টেপগুলো কি হবে। প্রথমে একটা জায়গায় আমি বরফ নিলাম, সেটা টেম্পারেচার ছিল হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। এখন আমি টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার বাড়াইলে এই বরফটা কিসে কনভার্ট হবে বলো তো? পানিতে। না, প্রথমে পানিতে না। এই স্টেপগুলো আমি বলি, সবাই লিখে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা তোমরা আগেও করছো। এটার প্রথমে কনভার্ট হবে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বরফে, হ্যাঁ। এটা ছিল বরফ, এই বরফের টেম্পারেচার ছিল ফার্স্টে -10 ডিগ্রি সেলসিয়াস, এবং সেখান থেকে পরিবর্তন করে তুমি কত ডিগ্রির বরফ নিলা, টেম্পারেচার বাড়ায় 0 ডিগ্রি, তখন প্রথমে হবে 0 ডিগ্রির বরফ, হ্যাঁ। তারপর তুমি টেম্পারেচার বাড়াইলা, তাপ বাড়াইলা, তখন হবে 0 ডিগ্রির পানি, একটু পরে তখন কি হবে 0 ডিগ্রির পানি আর কি, হ্যাঁ। তারপর তুমি টেম্পারেচার বাড়াইলা, হ্যাঁ, আরও বাড়াইলা, তাপ বাড়াইতে তখন তোমার হবে হচ্ছে প্রথমে, তারপর কি হবে বলো, হবে 100 ডিগ্রির পানি হবে প্রথমে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, এখানে হচ্ছে পানি। তারপরে তোমার যেটা হবে সেটা হবে 100 ডিগ্রির বাষ্প, ক্লিয়ার? তারপরে হবে বাষ্প, তারপরে তোমাকে আবার বেড়ে যাবে আর কি, বেড়ে তখন মনে করো অন্য টেম্পারেচারের বাষ্প হবে। এই জিনিসটা কি তোমরা বুঝছো, যে স্টেপগুলো কিভাবে হবে আর কি? জি স্যার। ওকে, এটা না বোঝার কোনো কারণ নাই। এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে যখন এই যে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানিতে কনভার্ট হইলো আর কি, সেই ক্ষেত্রে যে আমি তাপটা দিলাম, এই তাপটা আমার হচ্ছে তাপ দিলে আমরা কি জানি তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে তো আমার তাপমাত্রা বাড়লো না। তাহলে আমরা যে তাপটা দিলাম সেই তাপটা কোথায় গেল?
সোহা আরেকবার বলো, বুঝি নাই। স্যার বরফের ভিতরে মানে সকল কণাগুলোর ভিতরে তাপটা ছড়িয়ে পড়াতে সময় নিচ্ছে। সময় নিচ্ছে যে বড় কথা। আচ্ছা আর কেউ বলবা অ্যান্সারটা, জানো কি না কেউ? আচ্ছা আমার কোশ্চেনটাকে ভালো করে বুঝো। সেটা হচ্ছে আমার 0°C বরফ থেকে যখন 0°C পানিতে কনভার্ট হইলো, সেক্ষেত্রে তো আমি তাপ দিচ্ছিলাম কন্টিনিউয়াসলি, সেই তাপটা তো আমার টেম্পারেচার বাড়াই দিল না। তাহলে এই যে এক্সট্রা তাপটা কোথায় গেল? না কে বলতে চাও বলো। তার বরফ থেকে 0°C পানিতে পরিণত হয়েছে। হুম। তো হ্যাঁ এটা তো হয়েছেই, কিন্তু কথা হচ্ছে এই যে এই সময় যে আমি তাপটা দিলাম, তাপ দিলে তো আমার টেম্পারেচার বেড়ে যায়। সে টেম্পারেচারটা কেন বাড়লো না? টেম্পারেচার না বেড়ে শুধু কেন 0 থেকে 0 টেম্পারেচারে ফিক্স থাকলো? আর স্যার এটা বুঝতে পারছি না, আপনি একটু বলে দেন। আচ্ছা সেটা হচ্ছে যে এই সময় যেটা হয় সেটা হচ্ছে যে এই বরফের অণুগুলোর মধ্যে যে তোমার বন্ডিংটা, এই যে আমি বরফের অণুগুলো কি থাকে অনেক কাছাকাছি থাকে না? তোমরা পড়ছো তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক কম, আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। হ্যাঁ ওকে। তো এদের মধ্যে যে বন্ডিংটা, এই যে প্রতিটা অণুর মধ্যে বন্ডিংটা, এই বন্ডিংটা তখন ভেঙে যায়। ভেঙে তোমার পানির ক্ষেত্রে কী হয় দেখো, এটা ছিল বরফের ক্ষেত্রে। পানিতে তোমার অনেক র্যান্ডমলি থাকে না মোটামুটি। হ্যাঁ র্যান্ডমলি থাকতে গেলে এদের মধ্যে বন্ডিংটা ভাঙতে হবে না? হবে কি হবে না বলো? তাহলে এই যে এক্সট্রা তাপটা আমার কোন কাজে লাগলো? সেটা হচ্ছে যে এই বরফের অণুগুলোর মধ্যকার যে আকর্ষণ, যেটা সে আকর্ষণটা ভাঙতে তোমার কাজে লাগলো। আমার কথা বুঝছো? এবং এই তাপকে বলা হয় হচ্ছে সুপ্ত তাপ। কি বলা হয়? সুপ্ত তাপ। কেন সুপ্ত তাপ বলি? কারণটা হচ্ছে যে এই টেম্পারেচার, এই তাপটা দিলে তোমার টেম্পারেচারটা বাড়বে না, শুধু ওই পদার্থের অবস্থানটা চেঞ্জ হবে আর কি। মানে বরফ থেকে পানিতে হবে, টেম্পারেচার সেম থাকবে। তাহলে এক্সট্রা টেম্পারেচারটা কী কাজে লাগছে? সেটা কাজে লাগছে এই যে বরফের অণুগুলোর মধ্যে যে বন্ডিং, এই বন্ডিংটা ভাঙতে কাজে লাগছে। আমার কথা বুঝছো? তাহলে আমি যদি গ্রাফ দেখতে চাই, তোমরা এই গ্রাফটা করে ফেলছো দেখি। এখন দেখো এই গ্রাফটা আঁকাই, তোমরা বুঝো কি না সেটা হচ্ছে যে, আচ্ছা আমি এখান থেকেই স্টার্ট করি। এটা হচ্ছে হ্যাঁ, এটা মনে করো -10°C ফার্স্টে। হ্যাঁ এখন এদিকে তুমি নিবা হচ্ছে সময়, আর এদিকে তোমার তাপমাত্রা। আমি তাপমাত্রা বাড়বে কিনা সেটা আমি দেখবো। এখানে তাপমাত্রা তুমি সেলসিয়াসে নাও, সমস্যা নেই, °C। হ্যাঁ তাহলে তুমি যখন হিট দেওয়া শুরু করলে টেম্পারেচার আমার কি হইলো? টেম্পারেচার আমার বেড়ে মনে করো প্রথম হলো 0, এটা হচ্ছে 0° ঘর। হ্যাঁ তারপরে অনেকক্ষণ ধরে কি হবে, আমার টেম্পারেচারটা বাড়বে না, এই যে এখানেই থাকবে। আচ্ছা ওইটা আমি অন্য পেন ইউজ করি, তারও প্রথমে এখানে গেল। আচ্ছা আমি এখানে করি, ওয়েট। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এটা না বুঝলে তোমরা তো অনেক ম্যাথ করতে পারবে না। যেমন ধরো যে প্রথমে এরকম ছিল। স্যার কেউ একজন আনমিউট করে রেখেছে, একটু মিউট করতে বলেন না। এই দাঁড়াও দেখি, এই আনমিউট করছো কে? আচ্ছা দাঁড়াও, ওকে তাই না? এদিকে ছিল আমার হচ্ছে টাইম, আর এদিকে ছিল তোমার হচ্ছে °C। ওকে এখন প্রথমে কি হবে? প্রথমে আমার হচ্ছে টেম্পারেচারটা বাড়বে। এটা মনে করো -10°C। হ্যাঁ এটা হচ্ছে 0°C। এখন তুমি তাপ দিলে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বেড়ে প্রথমে আসলো, বেড়ে এরকম হয়েছে আর কি। হ্যাঁ তারপরে অনেকক্ষণ সময় কি হবে, টেম্পারেচার ফিক্স থাকবে আর কি। কারণ কি, তখন এই 0° বরফ তোমার কি হবে, 0° পানিতে কনভার্ট হচ্ছে। হ্যাঁ তারপরে তুমি আবার যখন টেম্পারেচার বাড়াইলে কি তাপ বাড়াইলে কি হবে, টেম্পারেচারটা বাড়বে, বেড়ে মনে করে এখানে হইলো। এখন এটার ক্ষেত্রে এই টেম্পারেচারটা কত হবে বলো তো? এখানে এই পয়েন্টটা কত ডিগ্রি হবে? পানির ক্ষেত্রে 100° হবে না?
100 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু 100 ডিগ্রির বরফ এখনও আছে, হ্যাঁ। তারপরে তোমার আরও তুমি তাপ বাড়াইলে কী হবে, এই 100 ডিগ্রিতে ফিক্স থাকবে, অনেকক্ষণ ফিক্স থাকবে। ফিক্স থেকে তারপরে তুমি এখানে তারপর 100 ডিগ্রি বাষ্পে কনভার্ট হবে। বাষ্পে কনভার্ট হওয়ার পরে তারপরে তুমি টেম্পারেচার দিলে তখন আবার এটা বেড়ে গেল। গ্রাফটা তো এইটা, তোমরা এই গ্রাফটা দেখে আসছো না? জি স্যার। তাহলে এইখানে আমি এখন লিখে রাখি যে এই কোথায় কি হবে, এটা ভালো করে বুঝো। যে এইখান থেকে তুমি নাম দাও, এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ওকে, এখন দেখো এ থেকে বি এখানে শুধু বরফ আর কি, নাকি শুধু বরফ, অন্য কিছু নাই তো? এখানে শুধু বরফ। বি থেকে সিতে আমার কি হচ্ছে, এখানে বরফ আর পানির মিক্সচার। আচ্ছা, এটা কিন্তু এই পয়েন্টে কিন্তু স্টিল এটা বরফ আর কি, 0 ডিগ্রির বরফ এইখানে, এটা কিন্তু স্টিল বরফ বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে আমরা কি পাচ্ছি, বি পয়েন্টে কিন্তু আমরা স্টিল বরফই পাচ্ছি। মানে কত ডিগ্রির বরফ, এটা হচ্ছে বি পয়েন্টে কত পাচ্ছি, এটা ভালো করে বোঝো, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। এখন এইখানে বি থেকে সিতে এই অংশটা হবে হচ্ছে, এটা হচ্ছে মিক্সচার, মানে কার মিক্সচার এখানে, বরফ আর পানি। হ্যাঁ গুড, বরফ আর পানি। কারণ এখানে বরফ গলে যাচ্ছে, বরফের বন্ডিংগুলো ভাঙতেছে, এটা বরফ আর নিচে পানি লিখে রাখি। সি বিন্দুতে কিন্তু পিওর এখানে কি, সি বিন্দুতে আমার 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পানি। তারপর আবার তুমি যখন টেম্পারেচার রাইজ করছো এইখানে এই স্টেটে আমার কি থাকবে, এই স্টেটে শুধু পানি। এটা এই সি থেকে ডি কিন্তু শুধু পানি, তার পানি, হ্যাঁ শুধু পানি। আবার ডিতে কিন্তু ডি বিন্দুতেও কিন্তু পানি, বাট ডি বিন্দুতে কত ডিগ্রির পানি, এটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, রাইট। আর ডি থেকে ই এর মধ্যে কি পানি আর কার মিক্সচার, বাষ্পের মিক্সচার নাকি, পানি আর বাষ্প এইখানে। ওকে, ই বিন্দুতে কি, ই বিন্দুতে তোমার হচ্ছে 100 ডিগ্রির বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। আর ই থেকে এফ এটা পুরোটাই আমার বাষ্প। এখন কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এখন তোমাকে যদি, এটা তো পানির জন্য বলে দিলাম, এখন তোমাকে যদি বলি আমি যে তুমি এটার জন্য বের করো, কি বলে লোহার তোমার হচ্ছে, আমি বললাম লোহার গলনাঙ্ক, আচ্ছা লোহা না, মনে করো একটি পদার্থের গলনাঙ্ক বলে দিলাম তোমাকে, গলনাঙ্ক মনে করে বলে দিলাম তোমার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং হচ্ছে স্ফুটনাঙ্ক বলে দিলাম হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তখন আমার গ্রাফটা কেমন হবে তোমরা আঁকাইতে পারবা? এখানে যেমন হচ্ছে বরফের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে গলনাঙ্ক ছিল 0 ডিগ্রি, সো 0 ডিগ্রি আর 100 ডিগ্রিতে এরকম স্টেপ হয়েছে আর কি। তোমাকে আমি বলে দিলাম যে গলনাঙ্ক একটা আননোন ম্যাটেরিয়াল, তার গলনাঙ্ক হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 150 ডিগ্রি সেলসিয়াস। আমার কথা বুঝছো কিনা সবাই, এটা বলো আগে, এই সবাই কথা বলো, এটা বুঝছো কিনা? ওকে ওকে, সেই ক্ষেত্রে আমি গ্রাফটা কিভাবে আঁকাবো, মানে সেই ক্ষেত্রে আমার গ্রাফটা কেমন হবে, এটা সেমভাবে আমি যদি অ্যাক্সিস নেই, এগুলো এই তোমাদের একটা পরীক্ষা নেব আমি এই চ্যাপ্টার 6-এর উপরে। তোমরা বাসায় পড়তেছো না, এদিকে টি এদিকে তাপমাত্রা। কবে নেবেন? কবে নিব এই চ্যাপ্টার শেষ করি, আমি আগে আরও ক্রিয়েটিভ কোশ্চেন একদিন সলভ করাই তোমাদের, পরে নেক্সট উইকের পরের উইকে। তাহলে হাফ ইয়ার, আমি মাঝখানে অনেকদিন পরীক্ষা নিব তোমাদের, হাফ ইয়ারলি সিলেবাস আমাদের শেষ হবে চ্যাপ্টার 6 পড়াইলে, তো তখন আমরা অনেক দিন পরীক্ষার পেছনে টাইম ব্যয় করবো আর কি। তোমাদের অনেক এমসিকিউ বা সিকিউ পরীক্ষা যদি আমি দেই, এখানে কোশ্চেন দিব, তোমরা এখানে লিখবা, লিখে আমাকে সাবমিট করবো এখানে। ওকে, এটা নিয়ে পরে আলাপ করব, আগে হচ্ছে আমি এই গ্রাফটা আঁকাই। এখন তার মানে প্রথমে তোমার হচ্ছে ছিল হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা তো 0 তাই না, এটা হচ্ছে 20, আর এইখানে তোমার মনে করো কোন এক জায়গায় 150 আর কি। ওকে,
তাহলে শুরু হবে কোথা থেকে? 0 না 0 থেকে না, আমি মানে আরও কোনো একটা আগের এটা গলনাঙ্ক 20, আমি মনে করো তার আগে কোনো একটা টেম্পারেচার ধরলাম যে সে মনে করো আছে তোমার সে 5 ডিগ্রি সেলসিয়াসে। কত ডিগ্রি সেলসিয়াসে আছে? 5 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। তাহলে এটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রথমে বাড়বে, বেড়ে 20-তে আসবে নাকি? 20-তে আসবে না? 20-তে এসে কী হবে? 20-তে এসে তার ফ্ল্যাট লাইন হবে একটা। ফ্ল্যাট লাইন কেন হবে? কারণ সেখানে সে ওই ম্যাটেরিয়ালটা গলবে। তারপর এখানে হবে হচ্ছে ওই ম্যাটেরিয়ালে তোমার হচ্ছে মানে গলিত বস্তু এবং হচ্ছে কঠিন বস্তু একটা মিক্সচার। তারপর আবার তুমি টেম্পারেচার বাড়াইলা, তাপ বাড়াইলা, তুমি টেম্পারেচার বেড়ে বেড়ে এরকম হলো। এই যে এই স্ফুটনাঙ্কে আসলো আর কি। এখানে স্টিল তুমি কি পাবা? গলিত বস্তু পাবা। তারপর তুমি অনেকক্ষণ টাইম তোমার কি হবে, সে এই গলিত বস্তুটা বাষ্পে পরিণত হবে। তারপর সে আবার এইভাবে যাবে। এই সবাইটা বুঝছো? এটা ক্লিয়ার কি না? কথা বলো। স্যার এখানে 100 ডিগ্রি সেলসিয়াসে যে কিছু হবে, এখানে তো 100 না, 150। স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেন না। আচ্ছা এটা তুমি দেখো এখানে কেন 0-তে নিলাম? 0 তো হচ্ছে পানির জন্য, পানির গলনাঙ্ক হচ্ছে 0, মানে পানি 0 ডিগ্রিতে গলে। আর এখানে কেন 100-এ হইলো? কারণ হচ্ছে পানি 100-এ তোমার ফুটতে শুরু করে। আমি তো বলে দিছি এই ম্যাটেরিয়ালের তোমার হচ্ছে গলনাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস। মানে কি এই পদার্থটা তোমার 20 ডিগ্রিতে গলবে আর ফুটবে কত ডিগ্রিতে? 150-তে। তো কোশ্চেনে বলে দিচ্ছি আমি। সো আমি মনে করো 5 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করলাম। শুরু করে হচ্ছে সে প্রথমে তাপ বাড়াইলে তার টেম্পারেচার বেড়ে বেড়ে তোমার মানে 20 ডিগ্রিতে সে গলা শুরু করবে। কারণ কি? তার গলনাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক 20 না? তাহলে 20-তে গলা শুরু করবে। 20-তে গলা শুরু করে আবার সে গলতে গলতে সে একসময় কি হবে? সম্পূর্ণ গলে শেষ হবে। তারপর আবার সে তাপ দিলে তোমার টেম্পারেচার বাড়বে, বেড়ে 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 এই কোথায় যাবে? স্ফুটনাঙ্কে যাবে। তখন এখানে অনেকক্ষণ তোমার হচ্ছে 150 যাবে। তারপর এখানে তোমার এসে বাষ্পে কনভার্ট হবে। এটা পুরোটাই বাষ্প, মানে ওই ম্যাটেরিয়ালের জন্য বাষ্প আর কি। এখন বুঝছো? এই সোহা বুঝছো? আর কে কোশ্চেন করেছিল বুঝছো? জি স্যার। এখন তোমার যদি উল্টা প্রসেসটা হয়, মানে উল্টা প্রসেস মানে তোমার হচ্ছে যদি তোমার হচ্ছে বাষ্প থেকে তুমি একবারে হচ্ছে মানে এই প্রসেসটাই তুমি মনে করো 120 ডিগ্রি সেলসিয়াস থেকে -10 ডিগ্রিতে নিয়ে আসবা, তখন কেমন হবে গ্রাফটা দেখো তো। আচ্ছা বাসায় একটু সবাই ট্রাই করে তো আমি এই প্রসেসটার একটা রিভার্স প্রসেস করতে চাই। সেটা হচ্ছে আগে ছিল তোমরা পানির ক্ষেত্রেই করো আর কি, যে পানির তোমার 120 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার কমে টেম্পারেচার কমে কমে তুমি -10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বানাবা। এটা তোমার হচ্ছে গ্রাফটা কেমন হবে? আমার কোশ্চেনটা বুঝছো? এটা তোমরা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে সাবমিট করবা আজকের মধ্যেই। এটা করে দেখি কয়জন সাবমিট করে। ওকে, এটা গেল। স্যার গ্রাফ পেপারে করব না? না এমনি করে, আমি যেভাবে খাতায় করছি গ্রাফ পেপারে করতে হবে না। তুমি জাস্ট এই পয়েন্টগুলো ঠিক থাকলেই হবে আর কি। ক্লিয়ার? স্যার আমরা কি সেখানে পানি বরফ এগুলো উল্লেখ করে হ্যাঁ উল্লেখ করে দিব। উল্লেখ করে দিবে, আমি যেভাবে উল্লেখ করে দিছি এখানে আর কি। হ্যাঁ, এখন লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ এবং ক্যালোরিমিটারের মূলনীতি। এটা আগে শেষ করি। আপেক্ষিক তাপ কাকে বলে? এখন আপেক্ষিক তাপের ডেফিনেশনটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তুমি যে 1 কেজি ভরের তাপমাত্রা যখন 1 কেলভিন বাড়াই দিবা, তখন বাড়াইতে কি পরিমাণ আমার তাপ লাগবে সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। কি বলা হয় বলো? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। হ্যাঁ, তাহলে এর ডেফিনেশনটা হচ্ছে এস ইকুয়াল কিউ ডিভাইডেড বাই তোমার হচ্ছে এম T2 - T1। ওকে, এটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে আমি কি জানি বলো। স্যার ওইটা কি কিউ? হ্যাঁ কিউ। তাহলে এখানে কিউ হচ্ছে তাপ, কিউটা কি আমার তাপ, হ্যাঁ। আর এমটা হচ্ছে বস্তুর ভর, আর T2 - T1 তো তাপমাত্রার পার্থক্য। তাহলে সংজ্ঞা কি দিব? যে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে একক কি হবে? কি এর একক জুল। এটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। এটা হবে না বলো তো? জি স্যার। ওকে, এটা হবে। এখন যেমন ধরো যে পানির আপেক্ষিক তাপ, এটা মনে রাখো, সেটা হচ্ছে 4200
জুল পার কেজি পার কেলভিন, এটা দ্বারা কি বোঝায়? পানির আপেক্ষিক তাপ। এটা বোঝায়, তাহলে কি বোঝায় এটা? এটা বোঝায় হচ্ছে পানির 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে 4200 জুল তোমার তাপ দিতে হবে তোমাকে। আমার কথা বুঝছো কি না? জি স্যার। জি স্যার। ওকে, এটা গেল। এখন আমরা দেখব ক্যালোরিমিটারের মূলনীতি। এটাতে অনেক ম্যাথ পরীক্ষায় আসছে। ক্যালোরিমিটারের মূলনীতি। এখন আমাকে একটা জিনিস বলো যে তোমরা যখন হচ্ছে একটা গরম পানির ভেতরে বা আচ্ছা পানি ধরো, গরম পানির ভেতরে যখন তোমরা একটা মানে তোমার গরম কোন একটা ছেড়ে দাও, এক ধরো যে তোমার গরম পানি তুমি যদি দাও কিছু আরেকটা ঢেলে দাও এখানে, বা ধরো যে একটা লোহার গরম একটা মানে তোমার একটা টুকরো এখানে ছেড়ে দিলা, তখন আস্তে আস্তে এটা কি ঠান্ডা হয়ে যাবে না? ঠান্ডা মানে কি টেম্পারেচার কমে যাবে না এই ঠান্ডা পানিতে দিলে? জি স্যার। এটা হবে। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তোমার এই যে ঠান্ডা পানিটা তাপ গ্রহণ করবে আর গরম পানিটা তোমার কি করবে? তাপটা তোমার ছেড়ে দিবে আর কি, হ্যাঁ, গরম তাপ বস্তুটা। ছেড়ে দিবে। তাহলে আমার ক্যালোরিমিটারের মূলনীতি হচ্ছে তোমার যে পরিমাণ তাপ সে ছেড়ে দিবে এবং যে পরিমাণ তাপটা গ্রহণ করবে সেটা হচ্ছে সমান। তাহলে আমরা লিখবো হচ্ছে গৃহীত তাপ, কি পরিমাণ তাপ সে গ্রহণ করবে এই পানিটা ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ। ওকে, ক্লিয়ার? বর্জিত। ইয়েস স্যার। এই কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে অনেকগুলো ম্যাথ করব নেক্সট দিনে। আর এটা হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা। ওকে, আর আমরা মোটামুটি এই চ্যাপ্টার তাহলে শেষ করে ফেললাম, ক্যালোরিমিটারের মূলনীতিও পড়ে ফেললাম। তাহলে আমাদের নেক্সট দিন থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আর পরীক্ষার একটা মেন্টাল প্রিপারেশন, তোমাদের কয়েকটা পরীক্ষা নেব আমি যেগুলো পড়াইছি, যে চ্যাপ্টারগুলো, বুঝছো? জি স্যার।